ফাহাদ টকিসের আজকের ভিডিওতে আমরা অসাধারণ একটা মুভির কাহিনী সম্পর্কে জানবো, যে কাহিনীর মধ্যে খুবই নিখুঁতভাবে এমন একটা গল্পকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে যেটা বর্তমান সময়ের সাথে অনেকটাই, বিশেষ করে তোমরা যারা এপস্টিন ফাইল সম্পর্কে জানো। সো এই মুভিটা আসলেই অনেক বেশি স্পেশাল হতে চলেছে। আমি আর বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিও শুরু করছি। একটা দারুণ আর চমৎকার ডাইনিং টেবিল, সেখানে এই শহরের সবচেয়ে বড় বড় আর ধনী মানুষেরা বসে আছে, আর তাদের সামনে এমন সব খাবার পরিবেশন করা হয়েছে যেগুলোর দাম এই সব ধনী মানুষদের পুরো সম্পত্তির চেয়েও অনেক বেশি। কিন্তু এই টেবিলে এমন একজন মানুষও বসে আছে যার আসলে কোনোভাবেই এখানে থাকার কথা না। সে হলো ডিটেকটিভ হিউকো। সে খুবই আরাম করে নিজের মুখে স্টেকের টুকরাটা ঢুকায়, আর সেটা খাওয়ার পর সে এই রান্নার শেফের অনেক প্রশংসা করতে থাকে। সে বলে এটাই তার জীবনের সবচেয়ে সুস্বাদু খাবার। কিন্তু এই বেচারা তো জানেই না সে এখন যে সুস্বাদু মাংসের স্বাদ নিচ্ছে সেটা আসলে কোনো পশুর মাংস না, বরং এটা হলো তার আপন ভাগ্নে যশের শরীরের মাংস, যাকে খোঁজার জন্যই সে মূলত এই বাড়িতে এসেছে। অন্যদিকে কিচেনে দাঁড়িয়ে রায়ান, যে এই পুরো খাবারটা বানিয়েছে, সে দরজার আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে এই সবকিছুই দেখছে। সে সেখানে একজন শেফ হিসেবে দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু আসলে তার অবস্থা একজন কয়েদির মতো। তার পেছনে দাঁড়িয়ে আছে ইমোজেন, আর এই মহিলাটাই হচ্ছে এই অপারেশনের আসল মাস্টারমাইন্ড। তার এই ভারী চোখ দুইটা কিন্তু রায়ানের দিকে নেই, তার এই শিকারী পশুর মতো চোখ দুটো আটকে আছে এই ডিটেকটিভের উপর। রায়ান ভালো করেই জানে এই ডিটেকটিভ যদি সামান্যতম সন্দেহ করে বা সে কোনো ভুল পদক্ষেপ নেয়, তাহলে এই টেবিলে পরবর্তী রান্না হবে এই ডিটেকটিভের শরীরকেই। আসলে কিছুদিন আগ পর্যন্ত রায়ান একজন সাধারণ শেফ ছিল, যে ঋণের দায়ে একদম ডুবেছিল। নিজের এই সমস্ত ফাইন্যান্সিয়াল ঝামেলা থেকে বাঁচতে সে তার 12 বছরের পুরনো বন্ধু জ্যাকের কাছে সাহায্য চাইতে কলম্বিয়াতে চলে আসে। যখন দুই বন্ধুর দেখা হয় তখন তারা একে অপরকে জড়িয়ে ধরে স্বাগতম জানায়। সেদিন রাতে জ্যাক খাওয়ার জন্য ওয়াইনের একটা মারাত্মক দামি বোতল বের করে, যা দেখে রায়ান একদম শকড হয়ে যায়, কারণ এই বোতলটার দাম প্রায় 5 লাখ টাকা। আর তার সাথে সেখানে একটা 82 ভিনটেজও রাখা ছিল, যেটার দাম প্রায় 1 লাখ টাকার কাছাকাছি। তখন জ্যাক ওকে জানায় যে এগুলো সেই সব ওয়াইন যেগুলো ওর এজেন্সি ওদের স্পেশাল ক্লায়েন্টের জন্য একদম আলাদাভাবে রেখে দেয়। জ্যাক আরো বুঝিয়ে বলে যে ওর মেইন কাজ হলো পরের সপ্তাহে ওর ভিআইপি ক্লায়েন্টের জন্য ডিনার রেডি করা। আর তারা এখন যে লাক্সারিয়াস বাড়িতে আছে সেটাও কিন্তু জ্যাকের নিজের বাড়ি না, এখানে সে জাস্ট কয়েক মাস থাকবে, তারপর সে চলে যাবে। আর এই বাড়িটাও তাকে তার এজেন্সি দিয়েছে। কথার মাঝখানে রায়ান একটু আশা নিয়ে জিজ্ঞাসা করে, তোমার কি কোনো সহকারী শেফ লাগবে? এই কথায় জ্যাক তখন বলে, আমার সহকারী শেফের দরকার তো আছে, কিন্তু আমার এজেন্সি আমাকে একাই কাজ করতে বলে, সে আমাকে কোনো সহকারী শেফ রাখতে দেয় না, আমার দুই একটা লোকাল অ্যাসিস্ট্যান্ট আছে। যাই হোক, এরপরে জ্যাক তার বন্ধুর বিভিন্ন কাহিনী শুনতে চায়, মানে যেহেতু 12 বছর পর তাদের দেখা হয়েছে। রায়ান তখন জানায় যে সে ম্যারিওট চেইনের একটা কিচেনে সাধারণ শেফ হিসেবে কাজ করছে। এদিকে জ্যাক তার নিজের দারুণ জার্নির কথা শেয়ার করে বলে যে সে প্রথমে ইতালিতে ছিল, তারপর সে টার্কিতে যায় এবং সেখান থেকে সাউথ ইস্ট ইউরোপে অনবরত ঘুরে বেড়াতে থাকে। রায়ান আবারও তার বন্ধুর কাছে রিকোয়েস্ট করে বলে যে তার যদি কোনো ভালো শেফ দরকার হয় তাহলে সে যেন তাকে অবশ্যই জানায়, কারণ রায়ান ভাবছিল সে যদি জ্যাকের সাথে কাজ করতে পারে তাহলে সে অনেক টাকা কামাতে পারবে। এটা শুনে জ্যাক তখন একটু হেসে বলে, হ্যাঁ তুমি বলতেই পারো যে এই কাজটা আসলেই অনেক ভালো। সেদিন রাতে দুই বন্ধু মিলে ওখানে অনেকক্ষণ আড্ডা দেয়। পরের দিন সকালে জ্যাক বিছানার উপরে একটা রানিং শুয়ের পার্সেল ছুঁড়ে মারে আর রায়ানকে তার সাথে দৌড়ানোর জন্য ডাকে। দুজনে বেশ কিছুক্ষণ সকালে ওই শান্তির পরিবেশে রানিং করে। এরপর তারা শহরের দিকে যাওয়ার জন্য একটা গাড়ির কাছে আসে, কিন্তু জ্যাকের গাড়ি দেখে রায়ান অনেক অবাক হয়ে যায়, কারণ এত টাকা থাকা সত্ত্বেও জ্যাকের গাড়িটা অনেক পুরনো ছিল। তখন জ্যাক জানায় যে এই শহরটা খুব একটা বেশি ডেভেলপড না, তাই সে ইচ্ছা করে এরকম সাধারণ গাড়ি ব্যবহার করে যেন সে সাধারণ মানুষদের সাথে খুবই সহজে মিশে যেতে পারে। এরপর তারা দুজনেই গাড়িতে উঠে ওখান থেকে কোনো একটা জায়গার উদ্দেশ্যে রওনা দেয়। শহরে এসে ওরা দুজন একদম সাধারণ জীবন কাটানো ব্যস্ত মানুষদের মাঝখান দিয়ে যায় এবং একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য থামে। রেস্টুরেন্টের স্টাফরা কিছুক্ষণ পর তাদেরকে স্টেক সার্ভ করে। জ্যাক ওই সাধারণ স্টেকের দিকে একটু অদ্ভুত চোখে তাকায় এবং তারপর রায়ানকে জিজ্ঞাসা করে যেহেতু সে ডালায়েসে থাকে তার কি কোনো ফ্যামিলি আছে কিনা। এই কথা শুনে রায়ান মন খারাপ করে বলে, না আমার কোনো ফ্যামিলি নেই। জ্যাক এই কথাটা শুনে রায়ানের উপরে হিংসা করতে থাকে। সে বলে, তুমি তো স্বাধীন জীবনযাপন পার করছো। সে আরো বলে, উপর থেকে দেখতে আমার জীবনটাকে যতটা সুন্দর মনে হয় আমার জীবনটা এতটা সুন্দর না, আমার সাথে মাঝে মাঝে খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটতে থাকে। ঠিক তখনই হঠাৎ করে রেস্টুরেন্টে আসা একটা সুন্দর মেয়ের উপরে তার নজর পড়ে, আর মেয়েটাও তার দিকে তাকায়। কিছুক্ষণের মধ্যেই তারা তিনজন একটা টেবিলে বসে গল্প করতে থাকে। মেয়েটার নাম ছিল অ্যালিস। সে কিছুদিন আগেই নিজের চাকরি ছেড়ে দিয়েছে এবং নতুন নতুন এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য পুরো পৃথিবী ঘুরে বেড়াচ্ছে। অ্যালিস জানায় যে সে একাই ট্রাভেল করছে। গত কিছুদিন ধরে সে অনেক বেশি খরচ করে ফেলেছে, যার কারণে তাকে এখন তার ট্রাভেল বাজেট অনেক বেশি কমাতে হচ্ছে। তাদের তিনজনের আড্ডাটা এখানে ভালোই জমে যায়। যখন অ্যালিস জানতে পারে যে ওরা দুজন পেশায় শেফ, তখন তার মনে কৌতূহল জাগে যে ওদের দুজনের
দুজনের মধ্যে কে বেশি ভালো রান্না করতে পারে। এই ব্যাপারে জ্যাক এই মেয়েটাকে ইমপ্রেস করার জন্য তাকে তার বাড়িতে আসার ইনভাইটেশন দেয়, যাতে এই কথাটা প্রমাণ করা যায় যে কে আসলে ভালো শেফ। অ্যালিস তখন তাদের বাড়িতে আসে এবং এই বাড়ির এই পরিমাণ লাক্সারি দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায়। এরপরে এই দুজন বন্ধু মিলে কিচেনে রিসোটো বানানোর একটা কম্পিটিশন শুরু করে। ঠিক তখনই রায়ানের ফোনে র্যাবিট নামের একটা লোকের কল আসে। এই ফোনটা সে দেখে কোনোভাবেই রিসিভ করে না। যাই হোক, দুজনে যখন নিজেদের খাবার বানিয়ে ফেলে তখন ওরা দুজন অ্যালিসকে চোখ বন্ধ করে টেস্ট করতে বলে, যাতে সে একটা সঠিক জাজমেন্ট করতে পারে। তারা দুজনেই খুবই মনোযোগ আর সাসপেন্স নিয়ে অ্যালিসের উত্তরের জন্য অপেক্ষা করছিল। অ্যালিস ওদের স্কিল দেখে অনেক বেশি ইমপ্রেসড হয়ে যায়, কারণ দুটো ডিশই মারাত্মক লেভেলের সুস্বাদু ছিল। কিন্তু যখন কোনো একটা ডিশকে বেছে নেওয়ার কথা আসে তখন সে রায়ানের ডিশটাকে পছন্দ করে, আর এটা দেখে রায়ান অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ এই ডিশটা ছিল রায়ানের একটা স্পেশাল ডিশ। জ্যাক তখন মজা করে হেসে বলে, এখন এত খুশি হয়েও না, এটা তো জাস্ট তোমার প্রথম ডিশ ছিল। এরপর তারা তিনজন বাইরে এসে সুইমিং পুলের পানির মধ্যে মজা করতে থাকে। ওখানকার পরিবেশ দেখে বোঝা যাচ্ছিল যে অ্যালিস আর জ্যাকের মধ্যে কিছু একটা চলছে। সুইমিং পুলে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর তারা বসে ড্রিঙ্কস এনজয় করতে থাকে আর গল্প করতে থাকে। এরপরে জ্যাক অ্যালিসকে বিদায় জানিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, কালকে দেখা হচ্ছে। রায়ার ওদের জন্য খাবার বানিয়েছিল, এই কারণে সে কিছুটা ক্লান্ত ছিল। সে তখন তাদের দুজনকে গুড বাই বলে নিজের রুমে চলে যায় ঘুমাতে। কিন্তু পরের দিন সকালে রায়ানের ঘুম ভাঙে তার মোবাইলে আসা একটা নোটিফিকেশনের আওয়াজে। এটা ছিল ওই র্যাবিটের মেসেজ। সে এতক্ষণে জেনে গেছে যে রায়ান নিজের দেশ ছেড়ে পালিয়ে এসেছে। র্যাবিট তখন ওই মেসেজে রায়ানকে হুমকি দেয় আর তাকে মাত্র 3 দিনের সময় দেয়। সে বলে, তুমি যদি এই 3 দিনের মধ্যে আমাকে আমার টাকা দিতে না পারো তাহলে আমি তোমাকে এই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই খুঁজে বের করব এবং তারপরে তোমাকে মেরে ফেলবো। এটা পড়ার সাথে সাথে রায়ান অনেক বেশি স্ট্রেচের মধ্যে পড়ে যায়। কিছুটা টেন্সড অবস্থাতেই রায়ান লিভিং রুমে কফি খেতে আসে। তখনও সে মনে মনে এইটাই চিন্তা করছিল যে তার বন্ধু এত বেশি ধনী কিভাবে হলো। যখন সে জ্যাককে এই বিষয়ে প্রশ্ন করে তখন জ্যাক তাকে শুধুমাত্র এইটুকুই বলে যে সে শুধুমাত্র সময়ের স্রোতে ভেসে ভেসে এইখানে এসেছে। রায়ান এটা শুনে বুঝে যায় যে এটা এমন কোনো একটা ডার্ক সিক্রেট যা তার বন্ধু চাইলেও তাকে বলতে পারবে না। জ্যাক তখন তার এই কথায় সম্মতি জানায়। এরপর সে তার কাজের জন্য বাইরে চলে যায়। যখন বাড়িতে রায়ান একদম একা ছিল তখন সে জ্যাকের ঘর তল্লাশি করার সিদ্ধান্ত নেয়। তখন তার চোখ পড়ে একটা খোলা ল্যাপটপের উপরে। তখন সে লুকিয়ে লুকিয়ে ওটার ব্রাউজিং হিস্টোরি চেক করতে শুরু করে এবং শেষমেশ একটা ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে পৌঁছায়। জ্যাক অসাবধানতা বশত ওই ওয়েবসাইটে নিজের ইউজার নেম আর পাসওয়ার্ড আগে থেকেই সেভ করে রেখেছিল। রায়ান সাথে সাথে ওর অ্যাকাউন্ট লগ ইন করে আর স্ক্রিন দেখে পুরো অবাক হয়ে যায়। জ্যাকের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 1,70,00,000 পাউন্ড আছে, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 100 কোটি টাকার উপরে আছে। টাকাটা দেখা মাত্রই সে অনেক বেশি অবাক হয়ে যায়। আর সে যে এই ল্যাপটপটা খুলেছিল এবং ব্রাউজিং হিস্টোরি চেক করেছিল এটার হিস্টোরিও সে ডিলিট করে দেয়। এরপর সে এই ল্যাপটপটা বন্ধ করে। এইভাবেই সময় কেটে যায় আর কিছুক্ষণ পর জ্যাক ফিরে আসে। সে শহর থেকে কেনা বেশ কিছু জিনিসপত্র গাড়ি থেকে নামায়। রাতের খাবার খাওয়ার পর রায়ান জ্যাককে জিজ্ঞাসা করে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। জ্যাক এক মুহূর্তের জন্য পুরোপুরি শান্ত হয়ে যায়। তারপর সে জানায় যে সে তার পুরো দিনটা এই শহরের কিছু গরিব মানুষদের সাথে কাটিয়েছে যাদের সে আগে কখনোই চিনত না। আর নিজের কোনো একটা অজানা কারণেই সে এই গরিব মানুষদের সাথে থাকতে তার অনেক বেশি ভালো লাগে। রায়ান খুব মন দিয়ে তার বন্ধুর এই সমস্ত এলোমেলো কথা শুনছিল। জ্যাক তখন কিছুটা হাসে আর বলে সে যেহেতু এখন একা একা থাকে তাই তার একাকিত্ব অনেক বেশি বেড়ে গেছে। এই কারণে সে এখন মোটামুটি ভালোই বই পড়ে। অথচ আগে কিন্তু সে খুব একটা বেশি পড়াশোনা করতো না। সে তখন তার পড়া রিসেন্টলি একটা বইয়ের একটা কড়া লাইন বলে। সেখানে লেখা ছিল পুরস্কার সবসময় অত্যাচারের সমান হয়। জ্যাকের ভেতরে তখন মনে হতে থাকে যে এই পৃথিবীটা প্রতিদিন যাওয়ার সাথে সাথে আরো অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে, যা শুধু লোভ আর স্বার্থপর মানুষ দিয়ে ভরা। তার এই অদ্ভুত কাজ একা একা করতে করতে প্রায় 10 বছর হয়ে গেছে। আর যেহেতু 12 বছর পর তার বন্ধুর সাথে দেখা হয়েছে এই কারণে সে এখন ভালোই শান্তিতে আছে। রায়ানও তখন ইমোশনাল হয়ে বলে যে সেও তার বন্ধুর সাথে এত বছর পর দেখা করতে পেরে অনেক বেশি খুশি। কিন্তু পরের দিন সকালে সবকিছু হঠাৎ বদলে যায়। সকাল সকাল রায়ান যখন ফ্রেশ বাতাস নেওয়ার জন্য ওঠে আর করিডোরে আসে তখন সে মারাত্মক আর ভয়ঙ্কর একটা দৃশ্য দেখে। জ্যাক নিজের গলায় ফাঁস লাগিয়ে নিজের জীবন শেষ করে দিয়েছে। রায়ান এই জিনিসটা দেখে অনেক বেশি শকড হয়ে যায়। কিছু মুহূর্তের জন্য সে বুঝতেই পারে না যে এটা কি হয়ে গেল। সে নিজের হাঁটুর উপরে বসে মাটিতে ভেঙে পড়ে এবং কিছুক্ষণের জন্য নিজের ভেঙে যাওয়া ইমোশনকে কন্ট্রোল করার চেষ্টা করতে থাকে। এরপর সে সাহস করে আবারও তার বন্ধুর লাশের কাছে যায়। সে ওখানে বসে ভাবতে থাকে যে এই ভয়ঙ্কর সিচুয়েশনটা হ্যান্ডেল কিভাবে করা যায়। সে ডিসাইড করে যে সে মেঝেতে প্লাস্টিক বিছাবে আর তারপর সে ভয় পেতে পেতে ওই দড়িটা কেটে দেয়, যার ফলে ওই লাশটা আস্তে করে নিচে পড়ে যায়। সে তার বন্ধু জ্যাককে ছুঁয়ে জল ভরা চোখে সরি বলে আর তারপর আবারও নিজের ওই স্বার্থপর দুনিয়ায় ফেরত আসে। এর পরপরই সে ওই ল্যাপটপটার কাছে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় এই ল্যাপটপটা এখন পাসওয়ার্ড দিয়ে লক করা হয়েছে। কিন্তু হার না মেনে সে ইন্টারনেট ঘেটে পাসওয়ার্ড রিসেট করার নানা উপায় খুঁজতে থাকে এবং
শেষমেশ ল্যাপটপের অ্যাক্সেস পেয়ে যায়। কিন্তু যেহেতু সে আগেই ব্রাউজিং হিস্টোরি ক্লিয়ার করে দিয়েছিল, তাই সে এখন এই ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড আর খুঁজে পাচ্ছিল না, আর পাসওয়ার্ড তার মনেও ছিল না। ঠিক তখনই তার নজর পড়ে তার বন্ধুর ওয়ালেটের উপর। সে তখন নিজের বুদ্ধি খাটায় এবং নিজেই জ্যাক সেজে ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করে, যাতে সে খুবই সহজে পাসওয়ার্ডটাকে রিসেট করতে পারে। ব্যাংক তখন ভেরিফিকেশনের জন্য তার কাছে বেশ কিছু পার্সোনাল ইনফরমেশন জানতে চায়, যেমন তার ইমেল অ্যাড্রেস। রায়ান তখন বুদ্ধি খাটিয়ে বাহানা দেয় যে সে তার পুরনো ইমেল অ্যাড্রেসটা আর ব্যবহার করছে না, তাই সে নতুন একটা ইমেল অ্যাড করতে চায়। কিন্তু ব্যাংক যখন তার কাছে 4 ডিজিটের সিকিউরিটি কোড আর তার মায়ের নামের সারনেমটা চায়, তখন সে পুরোপুরি ফেসে যায়। সে তখন আবারও মিথ্যা গল্প বলতে থাকে। সে বলে যে একটা অ্যাক্সিডেন্টের কারণে তার মেমোরিতে একটু প্রবলেম হয়েছে, এই কারণে সে সবকিছুই ভুলে গেছে। এই কথাটা শুনে ব্যাংক ওকে সরাসরি কোনো একটা ব্রাঞ্চে গিয়ে নিজের আইডেন্টিটি ভেরিফাই করার পরামর্শ দেয়, যার জন্য সে নিজের ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট ব্যবহার করতে পারে। কিন্তু সবচেয়ে বড় ঝামেলার বিষয়টা হচ্ছে এই কাজটা করতে হলে তাকে ইংল্যান্ড আসতে হবে, কারণ ওই ব্যাংকের কোনো ব্রাঞ্চ অন্য কোনো দেশে ছিল না। এসব শুনে রায়ান একটা সার্চ ইঞ্জিন ব্যবহার করে নকল ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য একটা উপায় খুঁজতে থাকে, যা মূলত তার পার্সোনাল ডেটা ডার্ক ওয়েবে শেয়ার করবে না। শেষ পর্যন্ত সে ডার্ক ওয়েবে একটা ইললিগাল ওয়েবসাইট পেয়ে যায়। সে একটা সাদা ব্যাকগ্রাউন্ডের সামনে দাঁড়িয়ে নিজের একটা ছবি তোলে আর জ্যাকের সমস্ত ইনফরমেশন ওই ফর্মে ফিল আপ করে দেয়। ফর্ম সাবমিটের পর ওই সাইটটা দেখায় যে ওর এই নকল জিনিসগুলো আসতে 3 দিনের মতো সময় লাগবে। এর পরপরেই সে লন্ডন যাওয়ার জন্য ফ্লাইটের টিকিট চেক করতে শুরু করে। কিন্তু ঠিক তখনই র্যাবিটের একটা নতুন মেসেজ আসে। এই মেসেজটার মধ্যে তার মায়ের তোলা একটা লুকানো ছবি ছিল। এই মেসেজটাতে লেখা ছিল এবার সে যদি 2 দিনের মধ্যে ধার শোধ না করে তাহলে সে তার মাকে মেরে ফেলবে। রায়ান তখন ঘাবড়ে গিয়ে তাকে রিপ্লাই করে যে আমাকে আর 1 সপ্তাহ সময় দিন, আপনি যদি আমাকে 1 সপ্তাহ সময় দেন তাহলে আমি এক্সট্রা $25,000 দিব, মানে এক্সট্রা 25 লাখ টাকা দিব। তবে এটা শুনে ওই পাশ থেকে এই ডিলটা অ্যাকসেপ্ট করে না। সে বলে আমার $25,000 হবে না, আমাকে $50,000 দিতে হবে, মানে প্রায় 50 লাখ টাকা দিতে হবে। এই বিশাল অঙ্কের ডিমান্ড শুনে রায়ান মারাত্মক লেভেলে স্ট্রেসে পড়ে যায়। সে তখন বুঝতেই পারে না যে তার এখন কি করা উচিত। বাধ্য হয়ে সে জ্যাকের লাশটাকে একটা এয়ার ম্যাট্রেসে ভরে, তারপর সে একটা কালো ব্যাগে পেঁচিয়ে কয়েকটা ডাম্বেলের সাথে সেটাকে বেঁধে দেয় যাতে ওইটা পানিতে ডুবে থাকে। এরপর সে নিজের 12 বছর পুরনো বন্ধুর লাশটাকে পানির মধ্যে ডুবে যাওয়ার জন্য ছেড়ে আসে। এরপর সে পুরোপুরি ক্লান্ত হয়ে একটা জায়গায় বসে পড়ে। সে তখন শহরে গিয়ে জ্যাকের অ্যাড্রেস সার্চ করার চেষ্টা করে। যখন ও ওই অ্যাড্রেসটা চেক করে তখন র্যাবিটের আরো একটা মেসেজ চলে আসে। ওই মেসেজে তাকে $2 মিলিয়ন ট্রান্সফার করার কথা বলা হয়। সেখানে আরো বলা হয় তুমি যদি এই পরিমাণ টাকা এখন ট্রান্সফার করতে না পারো তাহলে তোমার মাকে নির্মমভাবে মেরে ফেলা হবে। রায়ান আরেকটু সুযোগ পাওয়ার জন্য উইকেন্ড পর্যন্ত সময় চায় আর লোভ দেখিয়ে বলে যে সে এক্সট্রা $4 মিলিয়ন দিবে। কিন্তু র্যাবিট ওর উপর আর একটুও ভরসা করছিল না। সে তাকে বলে আমাকে কালকে রাতের মধ্যে যেভাবেই হোক না কেন $2 মিলিয়ন ট্রান্সফার করতে হবে, আর সে যদি এটা না করে তাহলে তার মাকে খুবই নির্মমভাবে মেরে ফেলা হবে। অনেক বেশি টেনশনে গাড়ি চালাতে চালাতে সে তার আরেক বন্ধু কোয়েন্টিনকে ফোন করে এবং তার কাছে টাকা ধার চায়। সে তাকে প্রমিস করে সে যদি তাকে টাকা ধার দেয় তাহলে সে তাকে তার 3 গুণ টাকা ফেরত দিবে। কিন্তু কোয়েন্টিন সরাসরি মানা করে দেয়। উল্টো সে তাকে জুয়া খেলা বন্ধ করার জন্য পরামর্শ দেয়। একদম আশা হারিয়ে সে যখন বাড়িতে ফেরে তখন সে দেখতে পায় সেখানে আগে থেকেই অচেনা একটা গাড়ি দাঁড়িয়ে আছে। সে তখন গাড়ি থেকে নেমে চারপাশটা অদ্ভুতভাবে দেখতে থাকে। ঘরের ভেতরে আসতেই তার মুখোমুখি হয় ইমোজেন নামের একটা মহিলার সাথে। সেখানে মরিস নামের আরো একটা লোক ছিল। মরিস তার দিকে তাকিয়ে বলে হ্যালো জ্যাক। ইমোজেনও ঘোরে কিন্তু সে রায়ানকে দেখেই জ্যাক বলে ডাকে। আসলে তারা তো জ্যাককে কখনো দেখেইনি আর তারা কেউই একে অপরকে চিনত না, তাই ইমোজেন রায়ানকেই ভুল করে জ্যাক ভাবছে। রায়ান তখন এক মুহূর্তের জন্য ভয় পেয়ে একদম চুপ হয়ে যায়, কিন্তু তারপর সে সিচুয়েশনের গুরুত্ব বুঝে এবং সে নিজে জ্যাক সেজে থাকার সিদ্ধান্ত নেয়। সে তখন ফর্মালি সবার সাথে হাত মিলায়। ইমোজেন সরাসরি কাজের কথায় চলে আসে আর জিজ্ঞাসা করে সবকিছু ঠিকঠাক চলছে নাকি, সব ইনগ্রেডিয়েন্টস মেনু ইত্যাদি ঠিকমতো তৈরি করা হয়েছে কিনা। রায়ান তখন বাহানা দিয়ে বলে যে সে প্রিপারেশন তো করে রেখেছে কিন্তু মেনু এখনো ফাইনাল করেনি যে সে কি রান্না করবে। এটা শুনে ইমোজেন বলে যে ঠিক আছে, কাজ শুরু করার আগে তোমাকে ভালোভাবেই সবকিছু জানিয়ে দেওয়া হবে। রায়ান যে কোনো উপায়ে হোক না কেন তাদের কাছ থেকে অ্যাডভান্স পেমেন্ট নেওয়ার ব্যাপারে কথা বলতে চাইছিল। ইমোজেন এর এতে কোনো প্রবলেম ছিল না। রায়ান খুবই চালাকি করে কথা ঘুরিয়ে দিয়ে বলে যে আজকাল সে অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট খুলে রেখেছে, তাই সে এবার নিজের পেমেন্ট কিছুটা আগেই অ্যাডভান্স নিতে চায়। আর সে টেকনিক করে এটাও জিজ্ঞাসা করে যে তাদের মধ্যে ঠিক কত টাকা ডিল করা হয়েছিল তার ঠিক এটা মনে নেই। ইমোজেনের এই কথায় একটুও সন্দেহ হয় না। সে তখন তাকে জানায় যে আগামী ভিআইপি ডিনারের জন্য তারা $3 লাখ অর্থাৎ
প্রায় তারা 3,000 কোটি টাকা ডিল করেছিল। এত পরিমাণ ডলারের কথা শুনে সে প্রথমেই $2 মিলিয়ন অ্যাডভান্স চেয়ে বসে। ইমোজেন কোনো প্রশ্ন না করেই সাথে সাথে নিজের ফোন থেকে এই টাকাটা ট্রান্সফার করে দেয় আর তাকে ট্রান্সফার কনফার্মেশনের একটা কোড পাঠিয়ে দেয়। রায়ান 1 সেকেন্ডও সময় নষ্ট না করে ওই কোডটা সরাসরি ডেভিডকে ফরওয়ার্ড করে দেয় যাতে তার মায়ের জীবন বেঁচে যায়। এই সব কিছু করার সময় সে কিছুক্ষণ ওইখানে খুবই টেনশনে দাঁড়িয়েছিল, যা ইমোজেন আর মরিস ভালো মতোই নোটিস করে। যাই হোক, এরপরে চেয়ারে বসার পর ইমোজেন আবারও তাকে প্রশ্ন করে ইনগ্রেডিয়েন্টস পুরোপুরি রেডি তো। সে তখন জানতে চায় যে ইনগ্রেডিয়েন্টস গুলো কোথা থেকে সে বেঁচেছে আর এই ইনগ্রেডিয়েন্টস গুলো আসলে কি কি। স্বাভাবিকভাবেই রায়ান এই ব্যাপারে আসলে কোনো কিছুই জানতো না যে সে আসলে কোন ইনগ্রেডিয়েন্টস এর ব্যাপারে কথা বলছে। তখনই তার মাথায় প্রশ্ন আসে যে আসলে রান্নাটা কিসের হবে। মাংস যে রান্না হবে সেটা ফিক্স, কিন্তু কিসের মাংস সেটা এখনো ওর মাথায় পরিষ্কার ছিল না। রায়ানের মনে হচ্ছিল যে সে হয়তো কোনো পশুর মাংস রান্না করবে, কিন্তু এখানেই আসে সবচেয়ে বড় একটা টুইস্ট যা তার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিবে। পরের দিন ইমোজেন আর মরিস তাকে নিজেদের মার্কেটে নিয়ে যায়। ওখানে মার্কেটের ভিড়ের মধ্যে তারা দুজন অচেনা মানুষকে দেখে খুবই স্বাভাবিকভাবে বলে যে কমপক্ষে দুজন তো লাগবেই, কারণ একজনকে দিয়ে তাদের কাজ হবে না আর একজন হলে খাবার কম পড়ে যাবে। রায়ান ওদের এই অদ্ভুত কথার কিছুই বুঝতে পারে না। সে খুবই অবাক আর ভয়ে ভয়ে তাদের জিজ্ঞাসা করে তারা কি ওই দুজন লোকের কথা বলছে। জবাবে তারা দুজন শান্তভাবে বলে হ্যাঁ। রায়ানের মাথার ভেতরটা পুরো অবশ হয়ে যায়। সে তোতলাতে তোতলাতে জিজ্ঞাসা করে মানে ওই দুজন মানুষের মাংস? ওরা আবারও মাথা নেড়ে বলে হ্যাঁ। এটা শোনার সাথে সাথে রায়ানের হোশ উড়ে যায়। সে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে তার দ্বারা এই জঘন্য কাজ কোনোভাবেই সম্ভব না। কিন্তু ইমোজেন তাকে কড়া গলায় ওয়ার্নিং দিয়ে বলে যে সে এখন কোনো অবস্থাতেই পেছনে হটতে পারবে না, আর সে যদি এখন না করে তাহলে তার নিজের জীবন চলে যাবে, কারণ এখন এটা এজেন্সির সম্মানের ব্যাপার। এখন রায়ানের কাছে ওদের কথা শোনা ছাড়া আর কোনো উপায় ছিল না। ইমোজেন তখন অর্ডার দিয়ে বলে সে যেন কাল সকালে মরিসের সাথে আবারও এই জায়গায় আসে এবং শিকারের জন্য 2টা মানুষকে সিলেক্ট করে। এই অর্ডারের পর তারা সবাই আবারও বাড়িতে ফিরে আসে। ঠিক মাঝরাতে রায়ান নিজের মালপত্র গোছায় আর সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সে পালাতে পারে না কারণ মরিস আর ইমোজেন তখনও জেগেছিল এবং তারা পরের দিন হতে যাওয়া বড় পার্টির ব্যাপারে ডিসকাশন করছিল। ইমোজেন বলছিল যে ভিআইপি পার্টির হোস্ট করার জন্য ওদের 12 কোটি টাকা দেওয়া হয়েছে। এই অ্যামাউন্টটা শুনতে অনেক বড় লাগলেও সে বুঝিয়ে বলে যে যেসব গেস্টরা এখানে আসে ওদেরকে নিজেদের প্রাইভেট জেটে করে এখানে নিয়ে আসতে হয়, ওদেরকে এই পৃথিবীর সবচেয়ে সেরা সেরা লোকেশনে রাখতে হয়, যেসব কারণে মূলত তাদের প্রচুর পরিমাণে টাকা খরচ হয়। সে আরো বলে যে ওদের এই হিংস্র অপারেশনটা এতটাই বড় যে ওরা বছরে কম করে হলেও 50 জন মানুষকে মেরে নিজেদের ক্লায়েন্টদেরকে খাইয়ে দেয়। তারা নিজেদের কাজকে জাস্টিফাই করে বলে যে এই পৃথিবীতে তো প্রত্যেক দিনই কোনো না কোনো জায়গায় মানুষরা মারা যায়, তাই তাদের হিসেবে মানুষদেরকে মারা খুব একটা বড় বিষয় না। এই কথাবার্তা শেষ হওয়ার পর তারা ঘুমাতে চলে যায়। পরের দিন সকাল হতেই মরিস রায়ানকে নিজের গাড়িতে বসায় আর হান্টিং এর জন্য মার্কেটে নিয়ে যায়। সে রায়ানকে বলে যে তুমি নিজের ইচ্ছা মতো যে কোনো দুজন মানুষকে বেছে নাও। রায়ান ভেতরে ভেতরে অনেক ভয় পাচ্ছিল, কিন্তু সে এই ভয়ঙ্কর চক্রান্তে ফেসে গিয়েছিল, তার আর কিছুই করার ছিল না। বাধ্য হয়ে সে দুজন অচেনা মানুষের দিকে আঙ্গুল দেখায়, যাদের মধ্যে একজন কম বয়সী মেয়ে ছিল, আরেকজন ছিল বয়স্ক মহিলা। যখনই মরিস আর রায়ান ওদের দুজনের পিছু নিতে শুরু করে, ওই দুজন মহিলা হাঁটতে হাঁটতে একটা অচেনা গ্রামের দিকে চলে যায়, কিন্তু ওখানে যেতেই ওরা দুজন হঠাৎ করে ওদের চোখের সামনে থেকে গায়েব হয়ে যায়। এই দুজনকে খোঁজার জন্য তারা দুজন গাড়ি থেকে নেমে বাইরে বের হয় আর এই অদ্ভুত জায়গাটার চারপাশ দেখতে থাকে। ঠিক তখনই ওই জায়গাটায় তারা একজন লোকাল মেকানিককে দেখতে পায়। সে মরিসের কাছে এসে জিজ্ঞাসা করে স্যার আপনারা কি কিছু খুঁজছেন? মরিস তখন তাকে উপর থেকে নিচ পর্যন্ত ভালো মতো দেখে আর ভাবে এই শিকারটাও বেশ ভালো, চাইলে তো একেও খাওয়ানো যেতে পারে। মরিস খুবই শান্ত গলায় তাদেরকে বলে যে তারা কাউকে খুঁজছে না, তাদের গাড়ি কিছুটা খারাপ হয়ে গেছে, তাই তুমি কি পারবে এই গাড়িটা ঠিক করার জন্য? এই মেকানিকটা তখন বলে হ্যাঁ আমি এটা ঠিক করতে পারবো। সে যখনই গাড়িটা ঠিক করার জন্য গাড়ির নিচে ঢোকে তখনই মরিস একটুও দয়া না করে সরাসরি তার মাথায় গুলি লাগিয়ে দেয়। তার বন্দুকে আগে থেকেই সাইলেন্সার লাগানো ছিল, যার কারণে কেউই এই বন্দুকের শব্দ শুনতে পায় না। তখনই হঠাৎ করে সেখানে একজন পুলিশ অফিসার চলে আসে আর তার সাথে ওই দুজন মহিলা ছিল, যে দুজন মহিলাকে তারা এতক্ষণ ফলো করছিল। পুলিশ অফিসার সরাসরি তাদেরকে জিজ্ঞাসা করে যে তোমরা কি এই দুজন মহিলাকে ফলো করছিলে? মরিস তখন খুবই শান্ত গলায় এটাকে অস্বীকার করে। সে তখন এই পুলিশ অফিসারকে বলে আমরা রিয়েল এস্টেট এজেন্ট। এরপর সে তাদেরকে বানোয়াট গল্প বলে যে তারা এই শহরে অনেক বড় একটা হোটেল বানাতে চায়, যার কারণে তারা একটা ভালো লোকেশন দেখছিল। নিজের কথাকে সত্যি প্রমাণ করার জন্য সে রায়ানের দিকে ইশারা করে আর বলে সে আসলে একজন আর্কিটেক্ট। পুলিশ অফিসার তখন পুরোপুরি শিওর হওয়ার জন্য ওদের দুইজনের কাছে আইডি কার্ড দেখতে চায়, আর তারাও কোনো দেরি না করে দ্রুত নিজেদের ফেক আইডি বের করে তাকে দেখিয়ে দেয়। আইডি চেক করার পর পুলিশের মনে আর কোনো সন্দেহ থাকে না, তখন সে তাদেরকে ওই জায়গা থেকে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। রাস্তায় ফেরার সময় রায়ান মরিসকে জিজ্ঞাসা করে এখন দ্বিতীয় বডিটার কি হবে, আমাদের তো দুটো বডির দরকার ছিল। তখন মরিস জবাব দেয় যে এখন তাদেরকে এই একটা বডি দিয়েই ম্যানেজ করতে হবে, কারণ এই এরিয়াতে অলরেডি পুলিশ ইনভলভ হয়ে গেছে। সে তাকে জানায় যে যখনই কোনো পুলিশ তাদের মাঝে চলে আসবে তারা যেন নিজেদের সেভ
করার জন্য সবসময় প্রপার্টি ডিলার হিসেবেই পরিচয় দেয়। বডি পৌঁছানোর পর ইমোজেন যখন ওই লাশটা দেখে তখন সে জিজ্ঞাসা করে এটা তো মাত্র একটা বডি। তখন মরিসোকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলে যে ওখানে পুলিশ চলে এসেছিল, তাই তাদেরকে এখন এই একটা বডি দিয়েই সবকিছু ম্যানেজ করতে হবে। বাড়ির ঠিক ভেতরেই একটা গুপ্ত বেসমেন্ট ছিল, সেই অন্ধকারে এই বডিটাকে নিয়ে গিয়ে ঝুলিয়ে দেওয়া হয়। ইমোজেন তখন রায়ানের দিকে তাকায় এবং তাকে বলে যাও কাজ শুরু করো। এর সাথে সে একটা বিশেষ নির্দেশনা দিয়ে বলে যে এই শিকারের জিব্বাটা যেন আলাদা করে কেটে রাখা হয়, কারণ একজন ভিআইপি ক্লায়েন্ট তার কাছ থেকে স্পেশালি জিব্বাটা ডিমান্ড করেছে, মানে সে এই লাশের জিব্বাটাকে আলাদাভাবে খেতে চায়। ভয় আর চরম আতঙ্কের মধ্যে থাকা রায়ানের আর কিছুই করার ছিল না, সে চুপচাপ কাজে লেগে যায়। সে কাঁদতে কাঁদতে পুরো বডিটাকে ছোট ছোট টুকরো করে ফেলে আর সেগুলোকে একটা বড় ট্রেতে সাজিয়ে নেয়। এই জঘন্য কাজ করার পর সে আর নিজেকে কোনোভাবেই ক্ষমা করতে পারছিল না, সে এখানে অনেক বাজেভাবে ভেঙে পড়েছিল। সে দ্রুত বাথরুমে যায় এবং গোসল করে কিছুটা ফ্রেশ হয়। এরপর সে চুপচাপ নিজের ব্যাগ প্যাক করে সেখান থেকে শেষবারের মতো পালানোর চেষ্টা করে, কিন্তু আফসোস এবারেও সে এখান থেকে পালাতে পারে না। মরিস খুবই বুঝে যায় এবং তাকে ওয়ার্নিং দেয়। সে তাকে হুমকি দিয়ে বলে যে সে যদি আবারও এরকম বোকামি করে তাহলে তার লোকেরা দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে হোক না কেন তাকে খুঁজে বের করবে এবং তাকে মেরে ফেলবে। রায়ান একদম অসহায় চোখে মরিসের দিকে কিছুক্ষণ তাকায় আর তাকে জিজ্ঞাসা করে এই সব কিছু তুমি এত সহজে কিভাবে করো? এত রক্ত দেখার পর তোমার রাতে ঘুম কিভাবে আসে? এর জবাবে মরিস উল্টো তাকে একটা প্রশ্ন করে। সে বলে তুমি যখন কোনো প্রাণী হত্যা করো, ধরো গরু কিংবা খাসি, তখন কি তোমার খারাপ লাগবে? রায়ান তখন বলে না। তখন মরিস হেসে বলে একদম এই একই জিনিস মানুষের বেলাতেও খাটে। সে জানায় যে বড় বড় ধনী লোকেরা এই মানুষদের মাংস খায় আর তারা আমাদের খেয়াল রাখে। অন্যান্য পশুর মাংস খাওয়ার সময় বা সেগুলোকে প্রসেস করার সময় যেমন তোমার খারাপ লাগে না, ঠিক একইভাবে এইভাবে মানুষের মাংস খাওয়ার সময় বা এগুলোকে প্রসেস করার সময় আমাদেরও খারাপ লাগে না। মরিস তখন তার শেষ আশাটুকু ভেঙে দিয়ে বলে যে এই এজেন্সি থেকে আজ পর্যন্ত কোনো মানুষই কখনো জীবিত বের হয়ে যেতে পারেনি। সে তখন রায়ানকে গডরেটো নামের একটা মেয়ের উদাহরণ দেয়। সে একসময় এদের মতোই এই ডার্ক জালে ফেসেছিল। সে এই কাজ নিয়ে সবসময় অনেক বেশি টেনশনে থাকতো। সে কখনোই এই কাজগুলো করতে চাইতো না। সে নিজেও একবার পালানোর চেষ্টা করেছিল, কিন্তু সে সাকসেসফুল হয়নি। তবে এরপর সে একটা বুদ্ধি খাটায় আর সে অনেক ভালো রান্না করা শুরু করে দেয়। নিজের হাতের রান্নার স্কিল দিয়ে সে সবাইকে অনেক বেশি ইমপ্রেস করে দেয়। এজেন্সি যখন তাকে একটা বোনাস দিতে চাইছিল তখন সে টাকা নিতে পরিষ্কার নিষেধ করে দেয়। সে সরাসরি এজেন্সির মেইন লোকদের সাথে কথা বলে এবং তাদেরকে বলে যে সে আর এখানে কাজ করতে চায় না, সে এই এজেন্সি থেকে মুক্তি পেতে চায়। এজেন্সিও তখন তার কথায় রাজি হয়ে যায় আর সেই মেয়েটা এখন অনেক বড় একটা ধনী লোকের পার্সোনাল শেফ হিসেবে কাজ করছে। এমনকি এজেন্সি ছাড়ার 3 মাস পর সে আমাকে ইমেইলও করেছিল আর এই ইমেইলের মাধ্যমে আমি এই সব কিছু জানতে পেরেছি। এসব কথা শুনে রায়ান অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। সে বুঝতে পারে সে যদি অনেক ভালোভাবে রান্না করে সবাইকে খুশি করতে পারে তাহলে সেও এই এজেন্সি থেকে মুক্তি পাবে। এই আশা নিয়েই শেষমেশ সে রান্না করতে চলে যায়। আর এই স্পেশাল রান্নার মধ্যে কিন্তু সেই মানুষের জিহ্বার স্পেশাল একটা স্যুপ ছিল। দেখতে দেখতেই সন্ধ্যা নেমে আসে। আস্তে আস্তে গেস্টরাও এখানে আসতে শুরু করে দেয়। ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে। এই পুলিশ অফিসার তখন সরাসরি ইমোজনের সাথে দেখা করে। সে ইমোজনকে বলে আজকে দিনের বেলা তার দুজন লোক এই এলাকাতে এসেছিল আর তখন থেকেই তাদের মধ্যে একজন লোক নিখোঁজ। আর এটার কারণেই সে মূলত এখানে এসেছে জিজ্ঞাসাবাদ করার জন্য। আর এ কারণে সে সেই দুজন লোকের সাথে দেখা করতে চায়। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ইমোজন তখন বাহানা দিতে থাকে। সে বলে ভেতরে ইনভেস্টরদের অনেক বড় একটা ইম্পর্টেন্ট মিটিং চলছে আর মরিস এই মুহূর্তে এখানে নেই। সে জানায় যে মরিসের ফিরতে কম করে হলেও 2 ঘন্টা সময় লাগবে। এই কথায় ডিটেকটিভ কোনো দ্বিধা না করেই জবাব দেয় কোনো ব্যাপার না, আমি ততক্ষণ এখানে ওয়েট করছি। ইমোজন কোনো অবস্থাতেই পুলিশকে এখানে রাখতে চাইছিল না, কিন্তু সে একজন অফিসারকে সরাসরি চলে যেতেও বলতে পারবে না। বাধ্য হয়ে তখন তাকে হ্যাঁ বলতে হয় যে ঠিক আছে তুমি এখানে অপেক্ষা করো। তবে সাথে সে তাকে এটাও জিজ্ঞাসা করে যে আপনাদের কেন মনে হচ্ছে যে ওই লোকটা এখানে হারিয়ে গেছে? এমনও তো হতে পারে যে সে কোথাও ঘুরতে গেছে। তখন সেই অফিসার খুবই কড়া গলায় বলে যে ওই নিখোঁজ ব্যক্তিটা আর কেউ না, সেটা হচ্ছে আমার নিজের আপন ভাগ্নে। তার একটা ছোট মেয়েও আছে, তাই সে এভাবে হুট করে কোথাও গায়েব হয়ে যেতে পারে না। এর মধ্যেই ডিটেকটিভ রিকোয়েস্ট করে যে যতক্ষণ না মরিস আসছে সে কি ওই দ্বিতীয় লোকটার সাথে দেখা করতে পারে যে মরিসের সাথে ছিল। ইমোজিন তখন রাজি হয়ে যায় আর বলে হ্যাঁ সে এখন রান্নাঘরে আছে। কি আর করার, ডিটেকটিভের জেদের জন্য এখন রায়ানকে ডিটেকটিভের সামনে নিয়ে আসা হয়। কিচেনে এসে অফিসার রায়ানকে একটা ছবি দেখায় আর জিজ্ঞাসা করে তুমি কি এই লোকটাকে কোথাও দেখেছো? এই ছবিটা দেখা মাত্রই রায়ান অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সামনে এই ছবিতে যে মানুষটা ছিল তার মাংসই এই মুহূর্তে সে রান্না করছে। নিজের ভেতরের ভয়টাকে সে কোনো রকমে লুকায় এবং রায়ান পরিষ্কারভাবে বলে না আমি এই লোকটাকে দেখিনি। আমরা তো শহরের মধ্যে শুধুমাত্র হোটেলের জন্য একটা পারফেক্ট লোকেশন খুঁজতে গিয়েছিলাম আর তারপরেই আমরা ব্যাক করে চলে এসেছি। রায়ানের হঠাৎ এরকম ভয় পেয়ে যাওয়া দেখে অফিসারের মনে হালকা সন্দেহ হয়। সে সরাসরি রায়ানকে
জিজ্ঞাসা করে আসলে সে কি কাজ করে। রায়ান তখন মিথ্যা বলে দেয় যে সে একজন আর্কিটেক্ট আর সে এখন জাস্ট শখের বসে রান্না করছে। এটা শুনে অফিসারও বলে যে সেও এরকম আর্কিটেক্ট হতে চেয়েছিল, তবে তার এই আশাটা পূরণ হয়নি। যাই হোক, এরপরে অফিসার তাকে তাদের হোটেল বানানোর প্ল্যানের ব্যাপারে একের পর এক প্রশ্ন করা শুরু করে দেয়। রায়ানও তখন বলে যে তারা অনেক মডার্ন একটা হোটেল বানাতে চায়, কিন্তু অফিসার যখন তাকে অনেক গভীর প্রশ্নগুলো করতে থাকে তখন রায়ান ঠিক মতো জবাব দিতে পারে না, কারণ আসলে তো রায়ান কোনো আর্কিটেকচার না, সো আর্কিটেকচারের উপরে তার খুব একটা বেশি ধারণাও ছিল না। জবাব দিতে না পারার কারণে অফিসারের সন্দেহ আরো অনেক বেশি বেড়ে যায়। যদিও ইমোজেন সেখানে দাঁড়িয়ে অনবরত জিনিসগুলোকে কভার করার চেষ্টা করছিল। কথা ঘোরানোর জন্য অফিসার তখন জিজ্ঞাসা করে আজকের মেনুতে কি রান্না হচ্ছে, যার পর রায়ান তখন ডিশটার নাম বলে। পরিবেশটা একটু হালকা করার জন্য ইমোজেন অফিসারকে এই স্যুপটা একটু টেস্ট করে দেখতে বলে, যেটার জন্য এই অফিসারও সাথে সাথে রাজি হয়ে যায়। সে যখনই এই স্যুপটা মুখে দেয় এটার টেস্ট তার অনেক বেশি পরিমাণে ভালো লাগে। সে এই খাবারের অনেক বেশি প্রশংসা করতে থাকে, তবে সে একটুও বুঝতে পারেনি যে এই স্যুপটা আসলে কিসের মাংস দিয়ে বানানো ছিল। এই ফাঁকে ইমোজেন বাইরে চলে আসে আর সমস্ত গেস্টদের অ্যালার্ট করে বলে যে এখানে কিন্তু পুলিশ এসেছে, তাই সবাইকে সাবধানে থাকতে হবে। আর যদি পুলিশ কিছু জিজ্ঞাসা করে সবাইকে এটাই বলতে হবে যে তারা সবাই ইনভেস্টর, তারা এখানে জমি দেখার জন্য এসেছে, তারা একটা হোটেল বানাতে চায়। এরপরে সে রায়ানকেও বাইরে ডেকে পাঠায় এবং তাকে বুঝিয়ে বলে যে এরকম সিচুয়েশনে সবসময় নিজেকে রেডি রাখতে হবে। তুমি একজন ডেভেলপার, তুমি হচ্ছে এই হোটেলের আর্কিটেকচার, তাই তোমাকে বেসিক নলেজ রাখতেই হবে যেন আমরা কোনো বিপদে না পড়ি। কিছুক্ষণ পর দুই অফিসার বাইরে চলে আসে আর আবারও রায়ানের রান্নার প্রশংসা করে। তারা হেসে বলে যে রায়ান ভুল প্রফেশনে চলে এসেছে, রায়ানের আর্কিটেকচার না, তার একজন শেফ হওয়া উচিত ছিল। এর মধ্যেই সেখানে তখন মরিস চলে আসে, মানে অফিসারের সাথে মরিসের দেখা হয়। সে মরিসকে বলে যে গতকাল থেকে সে তার ভাইপো বা ভাগ্নেকে দেখেনি, আর এই কারণেই সে তার ভাগ্নেকে খুঁজতে বেরিয়েছে। এখান থেকে চলে যাওয়ার আগেও এই ডিটেকটিভ এখানে থাকা সকল গেস্টদেরকে তার ভাগ্নের ছবি দেখায় যে কেউ তাকে দেখেছে কিনা, কিন্তু সবাই তখন না বলে দেয় যে কেউই তার ভাগ্নেকে দেখেনি। যখনই ওই ডিটেকটিভ এখান থেকে চলে যেতে নেয় ঠিক তখনই গেস্টদের মধ্যে থেকে একজন এই ডিটেকটিভকে আটকে দেয় আর বলে তুমি চাইলে আমাদের সাথে ডিনার জয়েন করতে পারো। খাবার যেহেতু মারাত্মক ভালো আর খাবার যেহেতু এই ডিটেকটিভ আগেই টেস্ট করেছিল, এই কারণে সে আর কোনো কথা না বাড়িয়ে এখানে ডিনার করতে রাজি হয়ে যায়। সে তখন তার সাথে আসা সেই পুলিশটাকে ফেরত পাঠিয়ে দেয় এবং সে নিজে এখানে একা থাকে ডিনার করার জন্য। এই ব্যাপারটা কিন্তু ইমোজেনের একদমই পছন্দ হয়নি। সে ওই গেস্টটাকে আলাদা করে ডেকে নিয়ে তাকে অনেক বেশি বকাঝকা করে। সে তখন তাকে বলে ওই লোকটা তো নিজে নিজেই চলে যাচ্ছিল, তাহলে তাকে আটকানোর কি দরকার ছিল। তখন ওই গেস্টটা খুবই রিল্যাক্সড হয়ে বলে যে আমি সবকিছু হ্যান্ডেল করে নিব, তুমি কোনো টেনশন করো না। যখনই সবাই ডিনার টেবিলে বসে পড়েছে ঠিক তখনই মরিস এসে ইমোজেনকে জানায় যে একটা মেয়ে জ্যাকের সাথে দেখা করতে এখানে এসেছে। আচ্ছা, তোমরা যারা মুভিটা দেখতেছো এই মেয়েটাই হলো কিন্তু অ্যালিস, মানে সেই টুরিস্ট মেয়েটা যার সাথে রাস্তায় জ্যাক আর রায়ানের দেখা হয়েছিল। অ্যালিস এখানে এসে জেদ ধরতে থাকে যে সে জ্যাকের সাথেই দেখা করবে। ইমোজেন প্রথমে বাহানা দেয় যে সে মারাত্মক লেভেলের বিজি, তাই সে দেখা করতে পারবে না, কিন্তু অ্যালিস বারবার রিকোয়েস্ট করতে থাকে। শেষ পর্যন্ত তাকে জ্যাকের সাথে দেখা করার পারমিশন দেওয়া হয়। আচ্ছা, অ্যালিস ওই জায়গাটায় কিভাবে ঢুকলো সেটা কিন্তু কেউই দেখতে পায়নি। আসলে সে একদম চুপচাপ পেছনের দরজা দিয়ে চলে এসেছিল। যখন ইমোজেন ভেতরে গিয়ে রায়ানকে জ্যাক বলে ডাকে তখন অ্যালিস পুরো অবাক হয়ে যায়, কারণ ও খুব ভালো মতোই জানতো যে এটা আসলে জ্যাক না, এটা হচ্ছে রায়ান। ইমোজেন ওখান থেকে চলে যেতেই অ্যালিস সরাসরি রায়ানকে জিজ্ঞাসা করে ও তোমাকে জ্যাক বলে কেন ডাকলো। তখন রায়ান আসল সত্যিটা লুকিয়ে গিয়ে বলে কারণ আমি জ্যাকের জায়গায় কাজ করছি, জ্যাক এখান থেকে চিরতরে চলে গেছে। অ্যালিসের মাথায় এইসব কিছু কথাই ঢুকছিল না, তবে তার ভালোই ক্ষুধা লেগেছিল, তাই সে তাকে জিজ্ঞাসা করে খাবারে কি রান্না করা হয়েছে। সে টেবিলের উপরে রাখা সামান্য একটু খাবার টেস্ট করেও দেখে আর এই খাবারটা তার অনেক ভালো লাগে, কিন্তু অ্যালিস যেন আর বেশি না খায় তাই রায়ান তাকে আগেই থামিয়ে দেয়। সে সামনে কিছু একটা রান্না করছিল যা দেখে অ্যালিস একটু ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করে এর মধ্যে কি রক্ত মিশানো আছে। রায়ান মাথা নেড়ে হ্যাঁ বলে আর তাকে বুঝিয়ে দেয় যে আজকে সে এমন একটা জিনিস রান্না করছে যা সে আগে কখনোই বানায়নি, তাই অ্যালিসের জন্য এটাই বেটার হবে যে সে যেন চুপচাপ এখান থেকে চলে যায়। এই সবকিছু দেখে আর শুনে অ্যালিস সত্যি সত্যি অনেক ভয় পেয়ে যায়। অ্যালিস আর একটা কথাও না বাড়িয়ে সেখান থেকে চলে যায় এবং নিজের গাড়িতে গিয়ে বসে পড়ে, কিন্তু কপাল খারাপ তার গাড়িটা স্টার্ট হচ্ছিল না। ঠিক তখনই মরিস সেখানে চলে আসে আর বলে কোনো ব্যাপার না, আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি। অন্যদিকে ডাইনিং এরিয়াতে ওই পুলিশ অফিসার বাকি সব গেস্টের সাথে বসে অনেক আনন্দ করছিল এবং খাবার খাচ্ছিল, যদিও সে এখনো একটুও বুঝতে পারেনি যে সে আসলে কিসের মাংস খাচ্ছে। ডিনার টেবিলে সবাই যখন খাবারের মারাত্মক স্বাদ উপভোগ করছিল ঠিক তখনই কিচেনে সুযোগ বুঝে রায়ান ইমোজনকে বলে যে সে ওই এজেন্সির লোকদের সাথে একটা মিটিং করিয়ে দিতে পারবে কিনা। যখন ইমোজন এটার কারণ জানতে
চায় তখন রায়ান বলে যে আমি আর এই কাজ করতে চাই না, আমি ঠিক সেই মেয়েটার মতো এজেন্সির পারমিশন নিয়ে এই কাজ ছেড়ে চলে যেতে চাই। এই কথাটা শোনা মাত্রই ইমোজন এমন একটা ডার্ক সিক্রেট ফাঁস করে যা শুনে রায়ান অনেক বেশি ভয় পেয়ে যায়। সে তাকে জানায় যে ওই মেয়েটা আসলে কোনোদিন বাইরে যায়নি। এজেন্সির সাথে দেখা করার পর তার লাস্ট কাজ ছিল নিজেই রান্না হওয়া। আসলে সে যখন এই এজেন্সি ছেড়ে চলে যাওয়ার কথা বলেছিল তখন এজেন্সির লোকেরা তাকেই মেরে ফেলে তাকেই রান্না করে গেস্টদেরকে খাইয়ে দিয়েছিল। এটা শুনে রায়ান অনেক বেশি ভয় পেয়ে যায়। রায়ান তখন কাপা গলায় বলতে থাকে, কিন্তু সে তো 3 মাস পর মরিসকে মেইল করেও জানিয়েছিল, তাই না? তখন ইমোজন পরিষ্কার জানিয়ে দেয় যে ওই মেইলটা ওই মেয়েটা করেনি, ওই মেইলটা তারা নিজেরাই করেছিল, যেন কেউ সন্দেহ না করে। এই ভয়ঙ্কর সত্যিটা শোনার পর রায়ান অনেক বেশি শকড হয়ে যায়। সে একদম থমকে যায়। অবশেষে সে রিয়েলাইজ করতে পারে যে এই এজেন্সি থেকে বের হয়ে যাওয়া কখনোই সম্ভব না। সে এখন যতদিন বেঁচে থাকবে তাকে তাদের জন্য এই কাজটাই করতে হবে। ঠিক সেই সময় বাইরে বসার সমস্ত লোকজন রায়ানকে আওয়াজ দেয় এবং তার বানানো খাবারের অনেক প্রশংসা করতে থাকে। তখন রায়ান নিজেকে সামাল দিয়ে সবাইকে বলে যে সে তাদের জন্য ডেজার্ট রেডি করেছে, যা সে এখনই নিয়ে আসবে। তখন গেস্টদের মধ্যে থেকে একজন ঠাট্টা করে বলে, জিভের স্যুপটা কই? এটা শুনে এই ডিটেকটিভটা একটু হাসে আর বলে, জিভের স্যুপ? এটা আবার কি? মানে সে তো আর বুঝতে পারতেছে না যে এখানে একটা আসল মানুষের জিব্বার স্যুপের কথা বলছে। এর সাথে সে এটাও বলে দেয় যে সে ডিজার্ট খাবে না, কারণ তার পেট একদম ভরে গেছে। এদিকে রায়ান ভেতরে যায় আর ওই কাটা জিব্বাটা বের করে, কিন্তু ততক্ষণে ওইটা মারাত্মকভাবে পচে নষ্ট হয়ে গেছে। সে তখন ইমোজনকে বলে যে এই জিব্বাটা নষ্ট হয়ে গেছে, তাই তাকে অন্য কিছু একটা বানাতে হবে। কিন্তু ইমোজন তখন তাকে অনেক কড়াভাবে বলে যে এই জিব্বাটা অনেক স্পেশাল রিকোয়েস্ট ছিল, তাই এটা আমাদেরকে যে কোনো ভাবে বানাতে হবে, আমরা এটার বদলে অন্য কিছু বানাতে পারবো না। যাই হোক, এরপরে যখন সেখানে সমস্ত গেস্টরা আড্ডা দিচ্ছিল তখনই সেখানে অ্যালিস আবারও ব্যাক করে। সে তখন রায়ানকে শেষবারের মতো বাই বলতে এসেছিল। সে রায়ানকে বলে যে সে এখন আবারও তার নিজের দেশে ফিরে যাচ্ছে, কিন্তু ওখানে ফিরে আসাটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। তারা তখন এখানে অ্যালিসকেও রাস্তা থেকে সরিয়ে দেয়, অর্থাৎ তারা অ্যালিসকেও মেরে ফেলে, যেন তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকে আর যেন সে পরবর্তীতে তাদের বিরুদ্ধে কোনো সাক্ষী দিতে না পারে। এরপর বাকি সব গেস্টদের ডেজার্ট সার্ভ করা হয়। যেহেতু অফিসার মিষ্টি খেতে মানা করে দেয়, তাই রায়ান একটা নতুন ট্রিক্স খাটায়। সে মাংসের পিসের বদলে একটা ছোট্ট চামচের মধ্যে ছোট্ট একটা কাগজ পেঁচিয়ে অফিসারকে এনে দেয়, যাতে লেখা ছিল সে যেন এখনই রায়ানের সাথে বাথরুমে এসে দেখা করে। চিরকুটটা পড়া মাত্রই অফিসার সোজা বাথরুমে পৌঁছায়। সেখানে রায়ান আগে থেকেই ওয়েট করছিল। রায়ান তাকে তখন সমস্ত সত্যিটা বুঝিয়ে বলে। সে তাকে বলে দেয় যে তার ভাগ্নের সাথে আসলে কি হয়েছে। এই লোকগুলো মূলত তার ভাগ্নেকে মেরে ফেলেছে এবং সে নিজে তার ভাগ্নেকে রান্না করেছে, আর এরপর তারা সবাই মিলে তার ভাগ্নের শরীরের মাংসগুলোকেই চিটে পুটে খেয়েছে। এই কথাগুলো অফিসার মানতে পারছিল না। সে বিশ্বাসই করতে পারছিল না যে সে মানুষের মাংস খেয়েছে। যেহেতু এই অফিসারটা এই কথাটা মানতে পারছিল না, তাই রায়ান গরম পানিতে ফুটতে থাকা তার ভাগ্নের কাটা মাথাটা এই ডিটেকটিভকে দেখায়। আর এই ভয়ানক দৃশ্য দেখা মাত্রই এই অফিসার অনেক বেশি শকড হয়ে যায়। সে তখন বাথরুমের ভেতরে গিয়ে বমি করতে শুরু করে। সে এখন ব্যাকআপের জন্য পুলিশকে ফোন করতে চাইছিল, কিন্তু তাড়াহুড়ার চক্করে সে নিজের মোবাইলটা কিচেনেই ফেলে এসেছিল। রায়ান তখন বলে, আমি তোমাকে হেল্প করব, আমি তোমার মোবাইলটা নিয়ে এসে দিচ্ছি, আর ততক্ষণ তুমি এখানে ওয়েট করো। রায়ান যখনই ফোনটা নেওয়ার জন্য বাইরে আসে তখনই গেস্টরা তাকে আটকে দেয় এবং তার প্রশংসা করতে থাকে। মরিস তখন রায়ানকে দেখা মাত্রই তাকে জিজ্ঞাসা করে, তখন তুমি কি করছিলে? কিন্তু রায়ান তখন কথাটা এড়িয়ে ফোনটা নিয়ে আসে। তবে মরিসের এতে ভালোই সন্দেহ হয়। মরিস তখন দেখতে পায় বাইরের বেসমেন্টে আলো জ্বলছে আর বেসমেন্টের দরজাটাও খোলা আছে, যা কিছুক্ষণ আগেই কিন্তু লক করা ছিল। সাথে সাথেই সে বুঝে যায় যে সেখানে হয়তো বা কেউ একজন আছে। তাই সে আর দেরি না করে কাঠ কাটার মেশিন বা চেইনস হাতে তুলে নেয়। চেইনস নিয়ে সেখানে যেতেই সে সেখানে সেই ডিটেকটিভটাকে দেখতে পায়। কিছু বুঝে ওঠার আগেই মরিস তার উপরে হামলা চালায় এবং তাকে সেখানেই মেরে ফেলে। রায়ান যখন সেই ডিটেকটিভের মোবাইল নিয়ে সেখানে ব্যাক করে তখন সে সেখানে সেই অফিসারের লাশ দেখতে পায়, যেটা তখন মাটিতে পড়েছিল। এর ঠিক পরেই মরিস সেখানে আসে এবং খুবই শান্ত গলায় বলে, আমি তাকে নিচে পেয়েছিলাম। এরপর সেখানে যতগুলো এক্সট্রা ডেড বডি ছিল মরিস সেগুলোকে কেটে একটা গভীর গর্তের ভেতরে ফেলে দেয়। রায়ান এই সবকিছু দেখে বুঝে গিয়েছিল যে তার আর কিছুই করার নেই। সেদিন রাতে সবাই আরাম করে ঘুমাতে চলে যায়, কিন্তু রায়ান অনেক বেশি ভয়ের মধ্যে ছিল। সারা রাত সে ঘুমাতে পারে না। পরের দিন সকালে সে যখন ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট টেবিলে যায় তখন সে কিছুই খেতে পারে না। সে একদম চুপচাপ ছিল, তার মুখ দিয়ে কোনো শব্দও বের হচ্ছিল না। ঠিক তখনই ইমোজন তাকে বলে সকাল থেকে তার কাছে অনেক ইমেইল আসছে। গতকাল রাতে সে যে সমস্ত খাবার সার্ভ করেছিল সেগুলোর জন্য তার অনেক প্রশংসা করা হচ্ছে। সে হেসে রায়ানকে কনগ্রাচুলেশন জানায়, আর সে রায়ানকে বলে এখন থেকে রায়ানের সময় আরো অনেক বেশি বিজি যাবে, এখন থেকে রায়ানের আরো অনেক বেশি কাজ আসবে, আর এতে করে রায়ান এখন অনেক বেশি পরিমাণে টাকা কামাতে পারবে। ইমোজেন তাকে জানায় যে সামনের মাসে তারা সবাই আফ্রিকায় দেখা করতে চলেছে, আর যতদিন না তারা আফ্রিকায় যাচ্ছে ততদিন রায়ান চাইলে নিজের বাড়িতে গিয়ে সময় কাটাতে পারে। পরের দিন রায়ান যখন আবারও লন্ডনে ফেরার জন্য রওনা দেয় ও মাঝ রাস্তায় এক
একটা ড্রিঙ্কস নেওয়ার জন্য একটা জায়গায় থামে। ঠিক সেখানেই ওর দেখা হয় একজন অচেনা লোকের সাথে। ওরা দুজন নিজেদের মধ্যে কথাবার্তা বলতে শুরু করে। এখানে এই লোকটা জানায় যে সে তার নিজের জীবন নিয়ে অনেক বেশি ডিপ্রেসড, কিন্তু সে যখন রায়ানের দিকে তাকায় তখন তার মনে হয় বাহ, রায়ানের জীবনটা কত বেশি সুন্দর, সেও যদি রায়ানের মতো হতে পারতো তাহলেও কত বেশি ভালো হতো। আর এই গল্পের সবচেয়ে বড় আয়রনিটা কিন্তু এইটাই, গল্পের শুরুতে কিন্তু ঠিক একই জিনিসটা হয়েছিল। গল্পের শুরুতে কিন্তু রায়ানও অনেক বেশি ডিপ্রেস ছিল। সে যখন দেখলো তার বন্ধু জ্যাক এত বেশি বড় লোক, সে তখন জ্যাককে দেখে ভাবতে শুরু করলো, ইস আমিও যদি জ্যাকের মতো হতে পারতাম। কিন্তু সে যখন সত্যি সত্যি জ্যাকের মতো এত বড় লোক হলো, তখন থেকে তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়, তার জীবনটাই পুরো চেঞ্জ হয়ে যায়। আর এখন রায়ান আর এই লোকটার সাথে কিন্তু এই একই জিনিসটা হচ্ছে। এই মুভিটা থেকে আমরা একটা জিনিস শিখতে পারি, যার কাছে যতটুকু আছে সেইটুকু নিয়েই খুশি থাকা উচিত। অতিরিক্ত কোনো কিছু পাওয়ার আশা কখনোই ভালো হয় না, এর ফল হয় সবসময় ভয়ঙ্কর, যেমনটা এই গল্পে রায়ানের সাথে হয়েছে। তো এই মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দিও। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।